আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবার চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে, পর্ব নিয়ে। এখন আলোচনা করব আমি কোন আগন্তুক নিয়ে। এই কবিতা থেকে আসে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেই সৃজনশীল প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে। চলো আমরা 19 সালে আসা এই সৃজনশীল ছোট্ট একটি সৃজনশীলটা এখন চট করে পড়ে ফেলি। ক নম্বর প্রশ্নে বলেছে, আহসান হাবীবের কবিতায় কোন দিকটি বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে, অর্থাৎ কবি কোন জিনিস নিয়ে বেশি আলোচনা করেছেন তার কবিতার মধ্যে। আর দুয়ে বলেছে, জমিলার মার শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি। কথাটা দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন বুঝিয়ে লেখো। তো চল আমরা ক খ একটু বলে ফেলি, ক এবং খ। আহসান হাবীবের কবিতায় গভীর জীবনবোধ ও আশাবাদের দিকটি বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। খতে বলেছে জমিলার মা। আচ্ছা, আহসান হাবীবের কবিতা কি পেয়েছে? গভীর জীবনবোধ এবং আশাবাদের দিকটি প্রকাশ পেয়েছে। আশাবাদে। আর আবার এটাও আসতে পারে আত্মমানবতার পক্ষে কি কাজ করেছেন। আত্মমানবতা মানে হচ্ছে গরিব মানুষদেরকে নিয়ে যে ব্যক্তি কথা বলেছেন সেটা হচ্ছে কবি আহসান হাবীব। আচ্ছা, জমিলার মা শূন্য রান্নাঘর শুকনো খাখা সে সব কিছু চিনে। জমিলার মা হচ্ছে কবির আপন মানুষ, পরিচিত মানুষ। জমিলার মা গ্রামেরই মানুষ, কিন্তু সে খুব অভাবী, গরিব। তার ঘরে ঠিকভাবে খাবার থাকে না, রান্নাঘরে অভাব থাকে। সেই জন্য কবি বলেছে জমিলার মা রান্নাঘরে যে শুকনো থালা বাসনগুলো আছে, খালি থালা বাসনগুলো আছে, সেগুলো কবি ভালোভাবে জানে। এখানে শুধুমাত্র জমিলার মার কথা বলতেছে না, জমিলার মাকে দ্বারা হাজারো গরিব এবং অভাবী মানুষদেরকে বোঝানো হচ্ছে, যাদেরকে কবি খুব ভালো করে চেনেন। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা পড়ি। জমিলার মার শূন্য খাকা রান্নাঘর শুকনো থালা সব চিনি। এই কথাটি দ্বারা কবি গভীর ও অভাবী মানুষের জীবনযাপন সম্পর্কে তার জানাশোনার বিষয়টি বুঝিয়েছেন। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি আহসান হাবীবের স্বদেশের প্রতি গভীর মমত্ববোধ এবং শিকড়ের টান অত্যন্ত সার্থকভাবে ফুটে উঠেছে। নিজেকে এদেশের জল হাওয়ায় বেড়ে ওঠা একজন চিরচেনা মানুষ হিসেবে দাবি করে তিনি তার আত্মপরিচয় স্পষ্ট করেছেন। কবির একান্ত কেবল প্রকৃতির নিঃসর্গ মানে প্রাকৃতিক নিঃসর্গে সীমাবদ্ধ থাকেনি, বরং তা সাধারণ মানুষের দুঃখ কষ্টের গভীরেও পৌঁছেছে। বিশেষ করে গ্রামীণ জনপদের অভাবী মানুষের জীবন আর তাদের শূন্য হাড়ির হাহাকার কবির হৃদয়ে সে সমবেদনা জাগিয়েছে। তাই প্রমাণ করে তিনি এই মাটির এক অবিচ্ছেদ্য সন্তান। অর্থাৎ জমিলার মার সব কিছু অভাব দুঃখী গরিবী মানুষদেরকে সে চেনে, এবং তার গ্রামীণ জনপদ বা অভাবী মানুষের সকল কষ্ট সব কিছু মানে কবির ভালোবাসাটা হচ্ছে প্রাকৃতিক জিনিস পর্যন্ত সীমাবদ্ধ না। কবির ভালোবাসাটা না গরিব কদম আলী বা জমিলার মা তাদের মধ্যেও আছে। আশা করছি আমরা খ নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছি। এবার আমরা আলোচনা করব হচ্ছে গ আর ঘ নিয়ে। গ আর ঘ আমরা উদ্দীপকটা দেখবো। দেখো, উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত কবির অনুভূতির সাদৃশ্য ব্যাখ্যা করো। কবিতার ভাববস্তুর সঙ্গে আমি কোনো আগন্তুক নই কবিতা অনুভূতির সাদৃশ্য ব্যাখ্যা করো। ভাববস্তুর সাথে কি আছে সেটা আমরা মিলাবো। আর দ্বিতীয়, উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতায় অখণ্ড ভাব প্রকাশ করে কি? তোমার উত্তরের সপেক্ষে দাও। গ নম্বর প্রশ্ন করেছি উদ্দীপকের সঙ্গে কি মিল আছে সাদৃশ্য দাও। আর ঘতে জিজ্ঞেস করেছি উদ্দীপকের অংশটা অখণ্ড, কবিতায় আরো বিস্তারিত আছে, তুমি কি সেটা মন্তব্য দিতে পারবা বা তুমি কি বুঝো, তোমার মতামত দাও। তাহলে আমরা গ আর ঘ জন্য উদ্দীপকটা পড়ি, তারপর আমরা উত্তরটা দিই। দেখো, গতে কি উদ্দীপকে আছে, মনটা আমার ছুটে চলে সবুজ, মনটা আমার ছুটে চলে সোনার সবুজ গায়ে। উদ্দীপকে যে কবি তার মনটা সবুজ গ্রামে চলে গেছে। সে তা কোকিল ডাকে কদম শাকে, কদমের যে ফুল গাছগুলো আছে সেখানে কোকিল ডাকছে, কোকিল পাখি ডাকছে। নৌকা চলে নদীর বাঁকে, নদীর মধ্যে নৌকা চলছে। মাঝি সেটা আপন মনে ভাটিয়ালি গান গায়, মাঝিরা যে গান গায় সেটাকে ভাটিয়ালি গান বলে। রাখালরা বা যারা হচ্ছে কৃষক তারা যে গান গায় সেটা রাখালি গান বলে। তো মাঝি সে নদী চালাতে চালাতে বা নৌকা চালাতে চালাতে যে গান গাচ্ছে সেটাকে ভাটিয়ালি গান বলছে। বেতের বনে ডাহুক পাখি সারাটি রাত জেগে ডাকে। দেখবা, যাবো আমি তোমার দেশে, ওই কবিতার মধ্যে কিন্তু এই বেতের বনের কথা বলা আছে, ডাহুক পাখির কথা বলা আছে। তো এটা হচ্ছে আসলে গ্রামীণ সৌন্দর্য। সেখানে ডাহুক পাখি ডাকতেছে, সারাটা রাত জেগে কবি সে ডাক শুনতেছেন। বন্ধু যে তার হারিয়ে গেছি খুঁজে না পায় আর। আচ্ছা, অর্থাৎ উদ্দীপকটি একেবারে গ্রাম্য পরিবেশ, জন্মভূমির মধ্যে যে একটা মায়ার টান আছে, জন্মভূমিতে সবুজ সোনার গায়ে তার চলে যেতে ইচ্ছা করে, কোকিল ডাকছে, সে কোকিলের ডাক শুনতে ইচ্ছা করছে। নদীতে নৌকা চালাচ্ছে মাঝি, এবং নৌকা চালাতে চালাতে সে ভাটিয়ালি গান গাচ্ছে, এবং বেতুজ বনে ডাহুক পাখি সারাটা রাত ধরে ডাকছে। এই সব কিছু সে মন খুলে শুনছে।
তার মানে কি আমরা গ নাম্বার প্রশ্নটাকে আমরা কি বলতে পারি না যে কবিতার অনুভূতিটা, মহান অনুভূতিটা সে প্রকাশ করেছেন। হ্যাঁ, অর্থাৎ কবিতার জন্মভূমির প্রতি যে টান আবেগ সেটা কিন্তু আমাদের উদ্দীপকের মধ্যে খুঁজে পেয়ে গেছি। আর এটাই হচ্ছে আমাদের সাদৃশ্য, যে দেশের প্রতি বা ভালোবাসা, নিজ জন্মভূমির প্রতি যে ভালোবাসা সেটার সঙ্গে উদ্দীপকে মিল আছে। আচ্ছা, এবার আমরা গ নাম্বারটা তাও একটু বিস্তারিত পড়ি আমরা। হ্যাঁ, যেহেতু গ নাম্বার প্রশ্নটা আমাদের আসছে, আমরা একটু বিস্তারিত দেখি। উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত গ্রামীণ পরিবেশের বিভিন্ন অনুষঙ্গ এবং কবির অনুভূতির সাদৃশ্য রয়েছে। আহসান হাবীবের আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজের অস্তিত্বকে এই বাংলার মাটির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়েছেন। তিনি নিজেকে কোনো অভ্যাগত বা ভিনদেশি পথিক মনে করেন না। মানে অভ্যাগত আগন্তুক একই জিনিস, অপরিচিত। তিনি নিজেকে কোনো অপরিচিত বা ভিনদেশি মানুষ মনে করেন না, কারণ আসমানের তারা, জমিনের ফুল, নিশিরাতের বাঁশবাগানে উড়ন্ত জোনাকিরা তার চিরচেনা আপনজন হিসেবে সাক্ষী দেয়। পুকুরের পাড়ে ঝাঁকড়া ডুমুরের ডালে বসে থাকা মাছরাঙা কিংবা মেঘ ক্লান্ত বিকেলের পাখিরাও তাকে চেনে। কার্তিকের ধানের মঞ্জুরি, চিরল পাতা আর জ্যোৎস্না চাদরে ঢাকা নিশিন্দার ছায়ার মতো গ্রামীণ অনুষঙ্গগুলো প্রমাণ করে যে কবি এখানে কোনো অজাতীয় বা আগন্তুক নন, বরং এক স্বপ্নীল নিয়মে তিনি চিরকাল এই বাংলার বুকে মিশে আছেন। অর্থাৎ কবি আমাদের উদ্দীপকে আমাদের যে কবি আহসান হাবীব, তার চিরচেনা জিনিস হচ্ছে তার বাংলা। বাংলার মধ্যেই তিনি আছেন, সমস্ত জিনিসের প্রতি তিনি সাক্ষী দিয়েছেন। সেই সাক্ষী জিনিসগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করেছি। তোমরা যখন একটা গল্প লিখবা তখন কিন্তু এগুলো অ্যাড করবা। আচ্ছা, মানে যখন সৃজনশীল লিখবা তখন এগুলো কিন্তু অ্যাড করবা। এরপরে দেখো, তারপরে পুকুরের ঝাঁকড়া ডুমুরের ডালে বসে থাকা মাছরাঙা কিংবা মেঘ ক্লান্ত বিকেলের পাখিরাও তাকে চেনে। কার্তিকে ধানের মঞ্জুরি, চিরল পাতা আর জ্যোৎস্না চাদরে ঢাকা নিশিন্দার ছায়ার মতো গ্রামীণ অনুষঙ্গগুলো প্রমাণ করে যে কবি এখানে কোনো অজাতীয় বা আগন্তুক নয়, বরং এক স্বপ্নীল নিয়মে তিনি চিরকাল এখানেই মিশে আছেন। উদ্দীপকের কবিতা অংশে কবি গ্রামীণ জনপদে নানা চিত্র অনুষঙ্গের মাধ্যমে নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছেন। সবুজে মোড়া সোনালি গায়ের প্রতি তার মন বারবার ছুটে যায়। যেখানে কদম গাছে কোকিলের ডাক শোনা যায়, নদীর বাঁকে বাঁকে মাঝির কণ্ঠে ভাটিয়ালি গানের সুর ভেসে আসছে। এরপর দেখি, সেখানে নিশুতি রাতে ডাহুকে মানে বেতস বনে বা বেত বনে যে ডাহুকের ডাক শোনা যায়, সে ডাহুকের ডাক আসছে। ভোরের শিশিরে ভেজা দুর্বা ঘাস আর পূর্বাকাশে উদিত সূর্যের হাসিমাখা আলো গ্রাম বাংলার জীবন্ত রূপ তুলে ধরে। সকালের মাঠে রাখালেরা গরু চড়াতে বের হয় আর বাঁশির সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এইসব গ্রামীণ উপাদান ও পরিবেশের চিত্র আমি কোনো আগন্তুক নই কবিতায় প্রতিফলিত পল্লী জীবনের আবহাওয়ার সঙ্গে গভীর সাদৃশ্যপূর্ণ। উভয় ক্ষেত্রেই কবি গ্রাম বাংলার প্রকৃত জীবনের সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের হৃদয়গ্রাহীকে গভীরভাবে তুলে ধরেছেন। তো উদ্দীপকের কবি যেমন গ্রামের প্রতি ভালোবাসা, হৃদয়ের মধ্যে তার গ্রামের প্রতি যে টান, সেটা আমরা কবি আহসান হাবীবের মধ্যে দেখতে পেয়েছি। এবার আমরা আলোচনা করব ঘ নাম্বার প্রশ্নটা। ঘ নাম্বার প্রশ্নের মধ্যে কি বলেছে, যে উদ্দীপকে যে কথাগুলো বলা আছে সেটা আমাদের কবিতার একটা খণ্ড মাত্র। হ্যাঁ, আরো বিস্তারিত অনেক কিছু আছে। উদ্দীপকটি আমি কোন আগন্তুক নই কবিতা অখণ্ড ভাব প্রকাশ করে না, কারণ উদ্দীপকে প্রতিফলিত গ্রামীণ পরিবেশ ও স্বদেশ প্রকৃতির বিষয় ছাড়াও কবিতায় বিভিন্ন বিষয় প্রতিফলিত হয়েছে। যেটা আমি একটু আগে বললাম, কবিতায় একটা অমিল আছে, কবিতার মধ্যে একটা সামান্য খণ্ড চিত্র দেওয়া আছে, কিন্তু আমাদের কবিতার মধ্যে আরো অনেক বিস্তারিত ছিল যেটা উদ্দীপকে নাই। তারপর দেখো এখানে, আহসান হাবীবের আমি কোন আগন্তুক নই কবিতায় কবি নিজের অস্তিত্বকেই বাংলার প্রকৃতির সাথে একাগ্রত করে তুলে ধরেছেন। তিনি নিজেকে কোনো অভ্যাগত বা ভিনদেশী প্রতীক মনে করেন না। কবির এই নিবিড় সম্পর্কের সাক্ষী হিসেবে এই জনপদের আসমানের তারা, জমিনের ফুল এবং নিশিরাতের বাঁশবাগানের জোনাকিরা বিরাজমান। এমনকি পুকুর পাড়ে ডুমুর গাছে স্থির দৃষ্টিতে থাকা মাছরাঙা এবং মেঘ ক্লান্ত বিকেলের পাখিরাও কবিকে চেনে। কার্তিকে ধানের মঞ্জুরি, শিশির ভেজা চিরল পাতা আর জ্যোৎস্না চাদরে ঢাকা নিশিন্দার ছায়ার মতো অতি পরিচিত অনুষঙ্গগুলোর মাধ্যমে কবি প্রমাণ করেছেন যে তিনি কোনো অজাতীয় নন, বরং এক স্বপ্নীল নিয়মে চিরকালে বাংলার বুকেই বসবাস করে যাচ্ছেন। উদ্দীপকে স্বদেশের গ্রামীণ জীবনের বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। এখানে গ্রামীণ পরিবেশ, প্রকৃতির নানা উপাদান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তাদের জীবনচরণ প্রভৃতি তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলো আমি কোন আগন্তুক নই কবিতায় প্রতিফলিত গ্রামীণ পরিবেশের বিভিন্ন বিষয় অনুষঙ্গের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কিন্তু কবিতায়
প্রকৃতি ও পরিবেশের সঙ্গে মানুষের জীবনযাপন, দুঃখ, দারিদ্র্য এবং কবির আত্মপরিচয়ের বিষয় বর্ণিত হয়েছে, তা উদ্দীপকে প্রতিফলিত পুরোপুরিভাবে হয়নি। কবি গ্রামীণ জনপদের নানা বিষয় অনুষঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক যোগাযোগের যে বিষয়টি কথা বলেছেন তা উদ্দীপকে উল্লেখ নাই। কি বলেছে? উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশে সে ফিরে যেতে চাচ্ছে, কিন্তু আমাদের কবিতার মধ্যে কবি ফিরে যেতে চান, আবার যদি কবি বহু বছর পর ফিরে আসেন তাকে সবাই চিনবে। এছাড়া তিনি মানুষদেরকে অনেক ভালোবাসে, যেমন কদম আলী, জমিলার মা, সেগুলো কিন্তু আমাদের উদ্দীপকে নাই। তাহলে কি আমরা বলতে পারি না উদ্দীপকটা একটা খণ্ডচিত্র মাত্র? তার বিস্তারিত আরও অনেক জিনিস দেওয়া আছে আমাদের এখানে। আমি কোনো আগন্তুক নয় কবিতায় কবি দেশকে অনুভব করে দেশের মানুষকে আপন করে নেওয়ার যে অনুভূতি প্রকাশ করেছেন তা উদ্দীপকে প্রকাশ পায়নি। এই কবিতায় জন্মভূমির সঙ্গে মানুষের এবং কবির নিজের সম্পর্ক দেখাতে গিয়ে তিনি প্রকৃতির নানা অনুষঙ্গিক প্রসঙ্গে এনেছেন, যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। এসব দিক বিচারে তাই বলা যায় যে উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতায় অখণ্ড ভাব প্রকাশ করে না, অর্থাৎ একটা খণ্ডচিত্র আছে। অখণ্ড বলতে আবার অনেকে মনে করো না যে হচ্ছে পুরোপুরি মিল না, অখণ্ড মানে হচ্ছে মিল নাই, মানে পুরা মিল নাই, মানে পুরা মিল। অখণ্ড বলতে বোঝে মিল আছে, আমি যেটা বোঝাচ্ছি অখণ্ড মানে হচ্ছে মিল আছে, কিন্তু আমাদের কবিতার মধ্যে খণ্ডচিত্রই, কবিতার মধ্যে বিস্তারিত থাকলে উদ্দীপকের খণ্ডচিত্রই আছে। তো দিনাজপুর বোর্ড 2019 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে মাত্র আলোচনা করলাম, যে এই প্রশ্নটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং দিনাজপুর বোর্ডে এরকম ধরনের আরও প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তোমরা সলভ করতে পারবে। ক্লাসটা এখনই শেষ করব, পরবর্তী ক্লাস নিয়ে দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।